আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে আমরা ইসিজি পার্ট 2 নিয়ে আলোচনা করব। এতে হচ্ছে আমরা এর আগের ভিডিওতে আমরা হার্টের ব্রিফ অ্যানাটমি এবং ফিজিওলজি সম্বন্ধে পড়েছি। হার্টের ভেন্ট্রিকুলার যে অ্যাকশন পটেনশিয়াল সেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে আমরা মূল আলোচনায় যাব। একটা ইসিজি পেপারের মধ্যে আমরা যে ওয়েভগুলো দেখতে পাই, পি, কিউ, আর, এস, টি, এই ওয়েভগুলো বা ডিফ্লেকশনগুলো যে দেখতে পাই, সেটা আমি একটা হার্টের কার্ডিয়াক সাইকেলের সাথে কিভাবে মেলাবো, হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেটা কোন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আমার ইসিজির কোন ওয়েভটাকে রিপ্রেজেন্ট করছে এবং সেটা কেন পজিটিভলি ডিফ্লেক্ট করছে অথবা সেটা কেনই বা নেগেটিভ ডিফ্লেকশন হচ্ছে, সে সমস্ত কিছু নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। এই এখানে আমরা যে অ্যাকশন পটেনশিয়ালটা দেখছি সেটা আমি গত ভিডিওতে আলোচনা করেছি, তাও আমি একটু আরেকবার বলে যাচ্ছি। এটা হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যাকশন পটেনশিয়াল বা কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়াল। এখানে বেসিক্যালি যে জিনিসটা হয়, আমাদের হার্টের মাসেল সেলগুলো নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হলো -90 মিলিভোল্ট। -90 মিলিভোল্টে নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে আমাদের হার্ট মাসেলগুলো থাকে। কিন্তু যে মুহূর্তেই সে একটা ইম্পালস পাবে, তখন আমাদের এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড লেভেলে আমাদের এই ভেন্ট্রিকুলার মাসেলটা ডিপোলারাইজ হওয়া শুরু হবে। ডিপোলারাইজ হওয়া মানে কি, আমাদের হার্টের মাসেল সেলের মধ্যে কিছু ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল থাকে। এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো তখন ওই থ্রেশহোল্ড লেভেলে যাওয়ার পরে ওপেন হয়ে যাবে, এবং ওপেন হয়ে গেলে তখন প্রচুর পরিমাণে সোডিয়ামের ইনফ্লাক্স হবে এবং সেলের ভেতরে সোডিয়ামের কাউন্ট বেড়ে যাবে, এবং যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের জন্য সেলের ভেতরে নেগেটিভিটি আগে থেকে ছিল, সেই জিনিসটা ডিপোলারাইজ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার বা হচ্ছে ধরেন এট্রিয়াল যদি হয় তাহলে এট্রিয়াল ডিপোলারাইজেশন, ইনিশিয়াল রিপোলারাইজেশন হয়। একটা নির্দিষ্ট সময় পরে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো ক্লোজ হয়ে যায় এবং ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেল ওপেন হয়। একটা ট্রানজিয়েন্ট পিরিয়ড পর্যন্ত পটাশিয়ামের ইফ্লাক্স হয়। এটাকে আমরা ফেজ 1 বা ইনিশিয়াল রিপোলারাইজেশন দিয়ে রিপ্রেজেন্ট করছি। কি আমাদের ভোল্টেজ গেটেড এক ধরনের ক্যালসিয়াম চ্যানেল আছে, সেই ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়। ওপেন হলে ক্যালসিয়ামের ইনফ্লাক্স হওয়া শুরু হয়, এবং অ্যাট দ্য সেম টাইম যখন ক্যালসিয়ামের ইনফ্লাক্স হয় তখন পটাশিয়ামের ইফ্লাক্সও কিন্তু চলতে থাকে। তো একদিকে ক্যাটায়নের আয়ন লসও হচ্ছে, আবার ক্যাটায়ন গেইনও হচ্ছে। দুইটা মিলে একটা এমন ব্যালেন্স ক্রিয়েট হয় যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তখন থাকে না, তখন হার্ট একটা প্ল্যাটু অবস্থাতে থাকে বা আইসো ইলেকট্রিক লাইন, যেটা আমরা ইসিজি পেপারে দেখব, সে আইসো ইলেকট্রিক লাইন হিসেবে রিপ্রেজেন্ট করে। প্ল্যাটো ফেজের পরে যখন এই মিলিভোল্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা যখন জিরোর কাছাকাছি চলে আসে, তখন যে জিনিসটা হয় সেটা হলো আমাদের ক্যালসিয়াম চ্যানেলগুলো অফ হয়ে যায়, ক্লোজার হয়ে যায়। তখন আর ক্যালসিয়ামের কন্ডাক্টেন্স হয় না, তখন শুধুমাত্র সোললি পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন থাকে এবং পটাশিয়ামের রিফ্লাক্স হতে থাকে। এবং যত বেশি পটাশিয়ামের রিফ্লাক্স হবে তত বেশি হচ্ছে আমাদের সেলের ভেতর থেকে পজিটিভ আয়ন বের হয়ে যাবে এবং সেলের ভেতরে আবার নেগেটিভিটি তৈরি হবে, মানে রিপোলারাইজেশন হবে। এটাকে আমরা এখানে ফেজ 3 বা পটাশিয়ামের জন্য ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন বোঝানো হয়েছে। এই টোটাল এই প্রসেসটা ডিপোলারাইজেশন, ইনিশিয়াল রিপোলারাইজেশন, প্ল্যাটো ফেজ এবং আলটিমেটলি রিপোলারাইজেশন মিলে এই পুরো সাইকেলটাকে আমরা বলছি একটা অ্যাকশন পটেনশিয়াল। কার্ডিওগ্রামের একটা নর্মালি আমরা কি কি ওয়েভ দেখতে পাই সেটা দেখানো হয়েছে। মনে রাখবেন, এটা এটা ধরেন একটা আইসো ইলেকট্রিক লাইন। আইসো ইলেকট্রিক লাইন মানে হচ্ছে এখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না ওই মুহূর্তে। এই আইসো ইলেকট্রিক লাইনের উপরে যেই ওয়েভগুলো আমরা দেখতে পাবো সেটাকে আমরা বলি পজিটিভ ডিফ্লেকশন। যদি এই আইসো ইলেকট্রিক লাইনের নিচে কোনো ওয়েভ দেখি আমরা, সেটাকে আমরা বলবো নেগেটিভ ডিফ্লেকশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পি ওয়েভটা পজিটিভ ডিফ্লেকশন, কিউ ওয়েভটা নেগেটিভ ডিফ্লেকশন, আরটা হলো পজিটিভ ডিফ্লেকশন এবং এসটা হলো আবারও নেগেটিভ ডিফ্লেকশন। তারপর আমরা আবার একটা এসটি সেগমেন্ট পাচ্ছি যেটা কিনা একটা আইসো ইলেকট্রিক লাইন, এবং এটা টি ওয়েভ পাচ্ছি যেটা কিনা হচ্ছে আমাদের পজিটিভ একটা ডিফ্লেকশন দিচ্ছে। এর মাঝখানে আমরা কিছু ইন্টারভাল পাবো, এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব, যেমন পিআর ইন্টারভাল, কিউটি ইন্টারভাল, এবং কিছু সেগমেন্ট পাবো লাইক এসটি সেগমেন্ট। এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব।
আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো বেসিক্যালি হচ্ছে এই ওয়েভটা সম্বন্ধে আমরা জানবো, এটার সাথে আমাদের এই হার্টের এই অ্যাকশন পটেনশিয়ালটাকে মিলাবো, কখন কোনটাতে কি রিপ্রেজেন্ট করছে সেটা আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে আমরা যদি একটা গ্যালভানোমিটারের সাথে তুলনা করি, তাহলে গ্যালভানোমিটারের অবশ্যই একটা কাঁটা থাকবে এবং এক পাশে একটা পজিটিভ ইলেকট্রোড থাকবে, এক পাশে নেগেটিভ ইলেকট্রোড থাকবে। তো আমরা ধরলাম যে এই পজিটিভ ইলেকট্রোডকে আমি হিউম্যান বিইং এর লেফট লেগে পজিটিভ ইলেকট্রোডটা বসালাম এবং এই নেগেটিভ ইলেকট্রোডটা আমি তার রাইট হ্যান্ডে বসালাম। একটা কাল্পনিক হার্ট, এবং আমরা যত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইম্পালস আমাদের হার্ট প্রডিউস করে সব কিছুকে আমরা এখন থেকে ভেক্টর হিসেবেই পুরো ভিডিওতে আলোচনা করব। ভেক্টর হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আলটিমেটলি তার মেইন ডাইরেকশন কোনটা সেটাকে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করি। মানে হচ্ছে পজিটিভের ইনফ্লাক্স হবে সেলের ভিতরে, এবং যদি সেলের ভিতরে পজিটিভ ইনফ্লাক্স হয় তাহলে সেলের ভিতরে পজিটিভিটি ক্রিয়েট হবে। আর রিপোলারাইজেশন মানে হলো পজিটিভের ইফ্লাক্স হওয়া, মানে হচ্ছে যদি পজিটিভ আয়ন সেলের ভেতর থেকে বাহিরে চলে যায় তখন কি হবে, সেলের ভেতরে নেগেটিভিটি ক্রিয়েট হবে। এই ডিপোলারাইজেশন বেসিক্যালি হয় সোডিয়াম আয়নের জন্য, আর রিপোলারাইজেশন হয় পটাশিয়াম আয়নের ইফ্লাক্স হওয়ার জন্য। এই দুইটা ইম্পর্টেন্ট নোটটা হচ্ছে এটা। ধরেন এখানে এসএ নোট থেকে একটা কোনো ইম্পালস আসলো বা এসএ নোটটা ফায়ার করলে এভাবে ধীরে ধীরে অনেকগুলো অ্যারোর মাধ্যমে বুঝাচ্ছি যে ইম্পালসটা পুরো অ্যাট্রিয়ামের মধ্যে ছড়িয়ে পড়তেছে। তো একটা থেকে একটাতে যাবে, একটা থেকে একটাতে যাবে, এরকম যদি এত ছোট ছোট অ্যারো গুলো দিয়ে এতগুলো ইম্পালস বোঝানো হয়েছে, এখন এই সবগুলো ইম্পালসকে আমি যদি একটা মেইন ইম্পালস বা মেইন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন এর একটা ভেক্টর হিসেবে প্রকাশ করতে চাই, তখন যেই মেইন ভেক্টরটা আমি পাবো সেটার ডাইরেকশনটাই বেসিক্যালি আমাকে হেল্প করবে ইসিজি পেপারে সেটাকে রিপ্রেজেন্ট করতে। তো এই পুরো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনকে আমি এই সবগুলো ইম্পালসকে যদি একত্র করে মিন করি বা সামেশন করি, তখন আমি এই লাল কালারের বড় ভেক্টরটা দেখতে পাবো, যেটা কিনা হচ্ছে আপনার ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। এটা নিয়ে এখনই আমি কথা বলবো, এখানে একটু দেখে নিলাম জাস্ট। আচ্ছা, এবার কিছু নোট সম্বন্ধে আমরা একটু জানি, সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট নোটস ফর ইন্টারপ্রিটেশন অফ ইসিজি। আমি আমার পুরো সেশনের মধ্যে যা যা ডিসকাশন করব এর এখানে একটা সাম আপ আমি এখানে করে রেখেছি। পুরো ডিসকাশনের মধ্যে আমি এই জিনিসগুলোকে বারবার মেনশন করব। যেমন আমি একটু আগে বলেছি যে আমরা হচ্ছে সমস্ত ইলেকট্রিক্যাল ইম্পালসকে সামেশন করব এবং এটা রিপ্রেজেন্ট করব সিঙ্গেল ভেক্টর দিয়ে। সিঙ্গেল ভেক্টর মানে একটা অ্যারো চিহ্ন দিয়ে, মানে সমস্ত ইম্পালস গুলো হার্টের মধ্যে যত ইম্পালস আসবে, ধরেন এট্রিয়াল ডিপোলারাইজেশন অনেকগুলো ছোট ছোট ইম্পালসের মাধ্যমে অ্যারো দিয়ে প্রকাশ করি। সেই সবগুলো ছোট ছোট অ্যারোকে আমরা যখন একটা মিন করব বা সামেশন করব, তখন আমি একটা সিঙ্গেল ভেক্টর পাবো। সেই সিঙ্গেল ভেক্টরটার ডাইরেকশনটাই আমাকে রিপ্রেজেন্ট করবে আমার ইসিজির মধ্যে, সেটা কি পজিটিভ ডিফ্লেকশন হবে নাকি নেগেটিভ ডিফ্লেকশন হবে। এরপরে সেকেন্ড নোটটা দেখেন, পজিটিভ চার্জ গোয়িং টুয়ার্ডস পজিটিভ ইলেকট্রোড শোস পজিটিভ ডিফ্লেকশন। তার মানে কি, পজিটিভ যদি কোনো চার্জ সে যদি পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, তার মানে এখানে ডিপোলারাইজেশন হচ্ছে, তার মানে সেলের মধ্যে সোডিয়াম আয়নের ইনফ্লাক্স হচ্ছে, তার মানে পজিটিভ চার্জ সেলের ভিতরে ঢোকার কারণে ডিপোলারাইজেশন হয়েছে, তার মানে আমার আলটিমেটলি ভেক্টরটা কি পজিটিভ। এবং যেটা কিনা হচ্ছে আমার এই যে পায়ে যে পজিটিভ ইলেকট্রোডটা লাগিয়েছি সেই পজিটিভ ইলেকট্রোডের দিকে, তার মানে পজিটিভ চার্জ গোয়িং টুয়ার্ডস পজিটিভ ইলেকট্রোড। এই কথাটা আমরা অবশ্যই বলতে পারি, যদি পজিটিভ চার্জ পজিটিভ ইলেকট্রোডের দিকে যায় তাহলে আমার ইসিজি ওয়েভে আমি যে ডিফ্লেকশনটা পাবো সেটাও হবে কি পজিটিভ, মানে উপরের দিকে উঠবে। এটাই হয় বেসিক্যালি আমাদের এট্রিয়াল ডিপোলারাইজেশনে। এটা নিয়ে প্রত্যেকটা পার্টে পার্টে আলোচনা করা হবে। জাস্ট আপনারা এই পয়েন্টগুলো মনে রাখবেন যে পজিটিভ চার্জ যখন পজিটিভ ইলেকট্রোডের দিকে যাবে তখন আমরা পজিটিভ ডিফ্লেকশন পাবো, কিন্তু পজিটিভ চার্জ যদি পজিটিভ ইলেকট্রোড থেকে দূরে সরে যায় তখন আমরা নেগেটিভ ডিফ্লেকশন পাবো। আবার ধরেন নেগেটিভ চার্জটাই নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তখনও কিন্তু পজিটিভ ডিফ্লেকশন পাবো। এই মানে মেইন ভেক্টরটা আমরা যেটা রিপ্রেজেন্ট করছি সেই মেইন ভেক্টরের লেন্থ, মানে সেটা কি ছোট হবে না বড় হবে, ওইটার
বিষয়টা আসলে ডিপেন্ড করে আমাদের পাওয়ার অফ ফোর্সের উপরে। যার পাওয়ার অফ ফোর্স যত বেশি, তার ভেক্টরের লেন্থটাও তত বেশি হবে। এটা আমি প্রত্যেকটা ধাপে ধাপে আসলে আলোচনা করব, তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে। আর আলটিমেটলি এই অ্যাকশন পটেনশিয়ালটার উপরে বেসিস করে আমাদের এই ইন্টারপ্রিটেশনটা করা হবে। সো চলেন শুরু করি। ইলেকট্রিক্যাল ইভেন্টস ইন হার্ট ইন ওয়ান কার্ডিয়াক সাইকেল উইথ দেয়ার ভেক্টরস। এখন আমরা একদম শুরু থেকে প্রত্যেকটা হার্টে একটা কার্ডিয়াক সাইকেলের মধ্যে যতগুলো ইলেকট্রিক্যাল ইভেন্ট হয় সবগুলো ইলেকট্রিক্যাল ইভেন্ট দেখব তাদের ভেক্টরের সাথে, এবং সেই ভেক্টরগুলা বা সেই ইলেকট্রিক্যাল ইভেন্টগুলোকে আমরা ইসিজি পেপারে কিভাবে রিপ্রেজেন্ট করছি সেটাও দেখব। এসএ নোড, এটা ধরেন এসএ নোড। এই এসএ নোডটা হলো ফায়ার করলো। এসএ নোডটা বেসিক্যালি থাকে কোথায়? এসএ নোডটা বেসিক্যালি থাকে আমাদের রাইট এট্রিয়ামের একটু আপওয়ার্ড এবং রাইটওয়ার্ডে, একদম এদিকে থাকে। আর হার্টটা ফায়ার করবে তখন এসএ নোডের একদম সাথে লাগানো যে এট্রিয়াল সেলগুলো, সেই এট্রিয়াল সেলগুলোর মধ্যে কি হবে? ইম্পালসটা জেনারেট হবে। ইম্পালসটা যদি জেনারেট হয় তখন কি হবে? অ্যাট্রিয়ামের মধ্যে এরকম, এটা ধরেন এট্রিয়াল সেল, একটা সেলের সাথে আরেকটা সেলের মধ্যে কি আছে? গ্যাপ জাংশন দিয়ে কানেকশন করা আছে। যখন প্রথমে এসএ নোডটা ফায়ার করলো তখন আমাদের এই অ্যাট্রিয়াল সেলের মধ্যে থাকা ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো খুলে যাবে এবং সোডিয়ামের ইনফ্লাক্স হবে। সোডিয়ামের ইনফ্লাক্স যখন হবে তখন একটা প্রথম সেলটার মধ্যে পজিটিভিটি তৈরি হলো। এই পজিটিভ আয়নগুলা গ্যাপ জাংশনের মধ্য দিয়ে সেকেন্ড সেলের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড পরে তার নিজস্ব ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে এবং সেলের ভেতরে আরো বেশি বেশি পরিমাণে সোডিয়াম আয়নের ইনফ্লাক্স হয়ে পজিটিভিটিটা আরো বেড়ে যাবে। এমন করে করে পরে পুরোটা অ্যাট্রিয়াম জুড়ে ডিপোলারাইজেশন হবে। এখন এতগুলো যে ইম্পালস যাচ্ছে এদিকে 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 এদিকে, এইভাবে ইম্পালসগুলোকে ছোট ছোট ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করি। এই সবগুলো ভেক্টরকে যদি আমি সামেশন করি বা মিন ভেক্টর হিসেবে প্রকাশ করি, তখন আমি যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা ডাইরেক্ট করা, সেই ভেক্টরটা হচ্ছে এটা। এই ভেক্টরটা হচ্ছে আমার ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড থাকে। এবং যেহেতু আমাদের অ্যাট্রিয়ামের যে মাসেলগুলা সেগুলো ভেন্ট্রিকলের মাসেলের থেকে থিন, এই জন্য আমার এখন যে ভেক্টরটা প্রডিউস হবে সেই ভেক্টরটা হবে স্মল, কারণ ভেন্ট্রিকলসের ভেক্টরসগুলো তুলনামূলক ফোর্স অফ কন্ট্রাকশন বা পাওয়ারটা একটু বেশি থাকে, তাই ভেন্ট্রিকলের ভেক্টরটা হচ্ছে বড় হয়। আর এট্রিয়ামের ভেক্টরটা হচ্ছে থিন হবে, ছোট হবে, স্মল হবে অ্যান্ড মডারেট ভেলোসিটি হবে। কারণ এই এট্রিয়ামের মধ্যে আমরা পার্কিনজি সেল পাই না, কিন্তু ভেন্ট্রিকুলার মধ্যে এক ধরনের সেল থেকে পার্কিনজি সেল, ওরা হচ্ছে ফাস্ট কন্ডাকশন করে। এই জন্য ওদের এট্রিয়ামের যেই ভেক্টরটা আমরা পাবো সেখানে আমরা মডারেট ভেলোসিটি পাবো। তো এখানে আমি আবারও এই হার্টের ছবিটাকে দেখিয়েছি। আমরা ওই একটা হিউম্যান বিইংকে যদি অ্যাজাম করি তাহলে এটা ওনার যদি লেফট সাইড হয় এটা রাইট সাইড হয়, লেফট ফুটে আমরা লেফট অ্যাঙ্কেলে হচ্ছে আমরা পজিটিভ ইলেকট্রোডটা দিলাম আমাদের মেশিনের, আর রাইট হ্যান্ডে হচ্ছে আমরা নেগেটিভ ইলেকট্রোডটা দিলাম। তাহলে এটা নেগেটিভ পাশ আর এটা হচ্ছে তার পজিটিভ পাশ। এখন এট্রিয়ামের ডিপোলারাইজেশন হচ্ছে মানে সেলের ভেতরে পজিটিভিটিটা বেড়ে যাচ্ছে। তাহলে পজিটিভিটি যদি বাড়ে তাহলে আলটিমেটলি তার ভেক্টরের ডাইরেকশন বা পজিটিভ ভেক্টরের ডাইরেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। তার মানে পজিটিভ চার্জ গোয়িং টুয়ার্ডস পজিটিভ ইলেকট্রোড। তাহলে পজিটিভ চার্জ যখন পজিটিভ ইলেকট্রোডের দিকে যায় তখন ইসিজি ওয়েভে বা ইসিজি মেশিনে যে আমরা ওয়েভটা দেখতে পাবো সেটা কি হবে? অবশ্যই পজিটিভ ডিফ্লেকশন হবে, মানে আপওয়ার্ড। আইসোইলেক্ট্রিক লাইন থেকে উপরে ওয়েভটা উঠবে। এটাই আমরা পি ওয়েভ হিসেবে আমাদের ইসিজি পেপারে দেখতে পাই। এটাকে বলা হয় অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। একটু সামনে যদি আসি এসএ নোড থেকে সেই ইম্পালসটা এখন আমাদের কোথায় আসবে? এভি নোডে আসবে। এখন একটা জিনিস মনে রাখবেন, এট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে অবশ্যই তো কোনো ভেন্ট্রিকলের মাঝে একটা ফাইব্রাস ব্যান্ড থাকে, সেটা হচ্ছে ফাইব্রাস অ্যানুলাস। এই ফাইব্রাস অ্যানুলাস থাকার কারণে পুরো এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের মধ্যে আসার, এই ইম্পালসটা আসার একটাই মাত্র জায়গা, সেটা হলো এভি নোড। এভি নোডের মাধ্যমে এই এট্রিয়াল ডিপোলারাইজেশনের যে ইম্পালসটা সেটা এট্রিয়ামে ট্রান্সমিট হওয়ার পরে এভি নোডের মাধ্যমে হচ্ছে ভেন্ট্রিকলে ছড়িয়ে পড়ে। ফাইব্রাস অ্যানুলাস থাকা এই বাকি জায়গাটুকু দিয়ে কিন্তু এই
ইম্পালসটা আসতে পারে না, শুধুমাত্র আসার জায়গা হলো এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে এভি নোডের মাধ্যমে। তো এসি নোড থেকে ইম্পালস জেনারেট হলো, এট্রিয়ামটা পুরোটা ডিপোলারাইজ হলো, তারপর এট্রিয়াম ডিপোলারাইজেশন হওয়ার পরে সেই ইম্পালসটা এখন এভি নোডে আসবে। এভি নোডে আসার পরে যে কাহিনীটা হয়, এখন এখানে কন্ডাকশনটা অনেক স্লো হয়, অনেক স্লো হয়, এই জন্য আমরা এটাকে বলি এভি নোডাল ডিলে। এবং এখানে যে ভেক্টরটা প্রডিউস হবে সেটা এতই এতই স্মল যে ইসিজি মেশিন সেটাকে পিক করতে পারে না। এর জন্য আমরা ইসিজি পেপারে এই এভি নোডাল ডিলেটাকে একটা আইসোইলেকট্রিক লাইন হিসেবে দেখতে পাই, কোনো ওয়েভ মানে কোনো পজিটিভ ডিফ্লেকশন বা নেগেটিভ ডিফ্লেকশন হিসেবে দেখতে পাই না। এটাই হচ্ছে আমাদের পিআর যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটাই হচ্ছে আমাদের এই আইসোইলেকট্রিক লাইনটা। পি ওয়েভটা এটা কেন হয় বেসিক্যালি, এভি নোডাল ডিলেটা কেন হয় বা এভি নোডাল ডিলেটা হলো আমাদের কি লাভ হচ্ছে, সেটা হলো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্লো কন্ডাকশন। কারণ আমি যে এট্রিয়ামের ডিপোলারাইজেশনটা করেছি, এখন ডিপোলারাইজেশন করা মানে কি, এবার এট্রিয়ামের কন্ট্রাকশন হবে, রাইট? এট্রিয়ামের কন্ট্রাকশন হলে আমাকে তো হার্টকে সময় দিতে হবে যে এট্রিয়ামটা কন্ট্রাকশন করে ভেন্ট্রিকলটাকে ফিল করবে, এরপরে হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হওয়ার পরে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা হবে। কিন্তু আমি যদি এভি নোডাল ডিলেটা না করতাম, তাহলে হার্টের ভেন্ট্রিকলটা ফুলফিল না হওয়ার আগেই হচ্ছে ইজেকশন হয়ে যেত। এভি নোডাল ডিলেটার যখন হতে থাকে, ইম্পালসটা যখন অ্যাট্রিয়াম এর ডিপোলারাইজেশনের পরে ইম্পালসটা এভি নোড দিয়ে যেতে থাকে এবং ভেন্ট্রিকলে তখনও ডিপোলারাইজেশন হয়নি, ওই অ্যাট দ্য সেম টাইম অ্যাট্রিয়ামটা কি করে কন্ট্রাকশন করে তার সমস্ত ব্লাডটা ইজেক্ট করে দেয় তার ভেন্ট্রিকলে, এবং ভেন্ট্রিকলটা কি হতে পারে, ডায়ালেট হতে পারে, ফিল হতে পারে। তারপরে ওই সময়টুকুই হচ্ছে আমার এভি নোডাল ডিলেটা দিচ্ছে। এভি নোডাল ডিলে যদি না হতো, তাহলে আমার হার্টের এই এট্রিয়ামে থাকা সম্পূর্ণ ব্লাডটা ইজেক্ট করতে পারতো না ভেন্ট্রিকলে। যতটুকুই ইজেক্ট করতো তাই হচ্ছে আবার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের মাধ্যমে বের হয়ে যেত, ফুল মানে ফুললি অ্যাট্রিয়ামটা খালি হতে পারতো না বা অ্যাট্রিয়ামটা কমপ্লিট করতে পারতো না তার কন্ট্রাকশন। এই এভি নোডাল ডিলে বা স্লো কন্ডাকশনটার ইম্পর্টেন্স এখানেই, যে অ্যাট্রিয়ামটা ভালোভাবে কমপ্লিট করতে পারে তার কন্ট্রাকশন এবং ফিল করতে পারে ভেন্ট্রিকলসকে। তো এই বেসিক্যালি কেন হচ্ছে, এই এভি নোডাল সেলগুলো কি এমন ক্যারেক্টারিস্টিক্সের জন্য আমাদের এই এভি নোডাল ডিলেটা হয়। আমাদের ভেন্ট্রিকলস, বান্ডেল অফ হিস, পার্কিনজি ফাইবার এদের মধ্যে কি হয়, একটা ফাস্ট কন্ডাকশন দেখা যায়, কিন্তু এট্রিয়ামের মধ্যে বা ওই সমস্ত জায়গাতে কিন্তু আমরা এরকম ফাস্ট কন্ডাকশন দেখি না, বা এভি নোডের মধ্যে আমরা ফাস্ট কন্ডাকশন দেখি না। কেন এই জিনিসটা হয়, সেটা হচ্ছে এভি নোডাল সেলগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে আর আমাদের পার্কিনজি সেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এভি নোডাল সেলগুলো এটা যদি আমি একটা কাল্পনিক ছবি চিন্তা করি, এটা যদি এভি নোড হয়, এভি নোডের সেলগুলো হচ্ছে এই লাল লাল প্রত্যেকটা দিয়ে দেখানো হয়েছে, এগুলো হচ্ছে এভি নোডাল সেল। এই এভি নোডাল সেলগুলো দেখেন তো কত ছোট ছোট, আর এই পার্কিনজি সেলগুলো লম্বা লম্বা, লার্জ অ্যান্ড স্মল ইন কোয়ান্টিটি। ওরা কিন্তু অনেকগুলো গাদাগাদি করে নেয়, লম্বা লম্বা করে অনেক অল্প পরিমাণে আছে, আর এখানে অনেকগুলো ছোট 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 সেল আকারে দেওয়া আছে। এবং এই যে এদের মধ্য দিয়ে যে কারেন্টের ফ্লোটা হচ্ছে, সেই কারেন্টের ফ্লোটা কিন্তু এই সেলগুলোর সাথে একটা রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফরমেশন করে আছে। কারেন্ট যেখানে ফ্লো করছে তার ডাইরেকশনে কিন্তু আমার সেলগুলো নাই, এই জন্য অনেক বেশি কারেন্টটা পাস হতে টাইম লাগে বা ইম্পালসটা ট্রান্সমিট হতে টাইম লাগে। কিন্তু পার্কিনজি সেলের ক্ষেত্রে দেখেন কারেন্ট যেদিকে ফ্লো হয় সেলের ডাইরেকশনটাও কিন্তু সেদিকে লঙ্গিটিউডিনালি, তাই তাড়াতাড়ি পাস করতে পারে। গ্যাপ জাংশন এদের মধ্যে পরিমাণে কম, এদের ক্ষেত্রে গ্যাপ জাংশনের পরিমাণটা বেশি। এবি নোড হচ্ছে আসলে একটা কন্ডাকটিভ সিস্টেমের পার্ট, এবং এসএ নোড, এবি নোড এদের সবার ক্ষেত্রে অ্যাকশন পটেনশিয়ালে এর আগের ভিডিওতে বলেছি ডিপোলারাইজেশনটা হলো ক্যালসিয়াম চ্যানেল বা কন্ডাকশন হয়। কিন্তু এরা হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেল, ভেন্ট্রিকুলার মাসেলের মধ্যে এই পার্কিনজি সেলের যে ডিপোলারাইজেশন সেটা হলো সোডিয়াম ডিপেন্ডেন্ট, মানে ফাস্ট কন্ডাকশন হয়। এই এভিনোডাল সেলের যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটা হচ্ছে ছোট, সেলের ডায়ামিটারটা লেস। সেলের ডায়ামিটার কম হওয়ার কারণে রেজিস্ট্যান্স কিন্তু বেশি হয়, আর এই ক্ষেত্রে কিন্তু ডায়ামিটার বেশি থাকার কারণে রেজিস্ট্যান্সটা কম। এভিনোডাল সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হলো -60 মিলিভোল্ট, আর পার্কিনজি সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হলো -90 মিলিভোল্ট।
তাহলে বলেন তো এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড লেভেল হয়ে যেতে কিন্তু সময়টা বেশি লাগবে, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু খুব ফাস্ট কন্ডাকশন হয়ে তাড়াতাড়ি কিন্তু আমার অ্যাকশন পটেনশিয়ালটা আমি পেরিয়ে যাব। আর এখানে যেহেতু নেগেটিভিটি বেশি, তাই এরা ক্যাটায়নকে বেশি অ্যাট্রাক্ট করবে, এরা ক্যাটায়নকে লেস অ্যাট্রাক্ট করবে। এই সমস্ত রিজনগুলোর কারণে দেখা যায় যে আমাদের এবি নোডাল ডিলেটা বেশি হয়। এবার কি হবে, বান্ডেল ব্রাঞ্চ দিয়ে, বান্ডেল অফ হিজ বান্ডেল ব্রাঞ্চ দিয়ে আলটিমেটলি পার্কিনজি ফাইবারের থ্রু আমাদের ভেন্ট্রিকলটা ডিপোলারাইজেশন হবে। ফার্স্টে কি হবে, আমাদের এবি নোড থেকে যখন বান্ডেল অফ হিজে আসবে, বান্ডেল অফ হিজ বা বান্ডেল ব্রাঞ্চগুলো আলটিমেটলি থাকে কোথায়, সেপ্টামের ওখানে থাকে, তাই না? তো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের আবার তিনটা পার্ট, একটা হচ্ছে আপনার সেপ্টাল ডিপোলারাইজেশন হবে, একটা হলো মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর একটা হলো বেসাল ডিপোলারাইজেশন। তো প্রথমে কোনটা ডিপোলারাইজেশন হয়, প্রথমে ডিপোলারাইজেশন হয় আমাদের সেপ্টামের। ফার্স্টে ডিপোলারাইজ দ্য সেপ্টাম। সেপ্টামের আবার দুইটা পার্ট, আপার পার্টটা হলো আপনার ফাইব্রাস আর লোয়ার পার্টটা হলো মাসকুলার। এই মাসকুলার পার্টটাই বেসিক্যালি আমাদের স্টিমুলেশনটা পায়। তো আমি তো বলছি বান্ডেল অফ হিজের দুইটা ব্রাঞ্চ আছে, বান্ডেল ব্রাঞ্চ, একটা হলো রাইট বান্ডেল ব্রাঞ্চ, একটা হলো লেফট বান্ডেল ব্রাঞ্চ। আমাদের সেপ্টামটা স্টিমুলেশন পায় আমাদের লেফট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে। তো আমি একটা হার্টের ছবি এঁকেছি, আবারও সে কাল্পনিকভাবে আমি এখানে ধরে নিলাম এটা ওর লেফট সাইড, এটা ওর রাইট সাইড, রাইট রিস্টে বা রাইট আর্মে আমি নেগেটিভ ইলেকট্রোড বসিয়েছি, ওর লেফট অ্যাঙ্কেলে অথবা লেফট লেগে হচ্ছে আমি ওর পজিটিভ ইলেকট্রোডটা বসিয়েছি। এখন আমি ভেক্টরের সাথে তুলনা করব সে কি পজিটিভ ইলেকট্রোডের দিকে যায় নাকি নেগেটিভ ইলেকট্রোডের দিকে যায়। অবশ্যই যেহেতু ডিপোলারাইজেশন, তাহলে ভেক্টরটা অবশ্যই পজিটিভ হবে। এখন ভেক্টরের দিকটা কোন দিকে হবে, সেটা কি পজিটিভের দিকে হবে নাকি নেগেটিভের দিকে হবে, সেটা এখন হচ্ছে মেইন কথা। তো আমরা ধরলাম যে এটা হলো আমাদের সেপ্টামটা। এই সেপ্টামের বললাম যে সেপ্টামের যে মাসকুলার পার্টটা সেটা সাপ্লাই পায় বা লেফট বান্ডেল ব্রাঞ্চ। তাহলে লেফট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে যখন সাপ্লাই পায়, এর যে ডিপোলারাইজেশনের দিকটা হয় বা ভেক্টরটা হয়, সেটা হয় বেসিক্যালি লোয়ার টু আপওয়ার্ড অ্যান্ড লেফট টু রাইট। লেফট থেকে রাইটের দিকে যায় অ্যান্ড ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ডের দিকে যায়। তো left side of the septum and lower part of the septum will depolarize fast. এটাই সিস্টেম, বেসিক্যালি এটাই এভাবেই হয়। তো ভেক্টরের দিকটা আমরা যদি দেখি, সেটা কি হচ্ছে, সে পজিটিভ ডিপোলারাইজেশনের জন্য তার ভেক্টরটা পজিটিভ, কিন্তু সে যাচ্ছে নেগেটিভ ইলেকট্রোডের দিকে। তাহলে আমি এখন বলেন তো আমার এখন ডিফ্লেকশনটা কি হবে, পজিটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তার মানে আমি এখানে নেগেটিভ ডিফ্লেকশন পাবো, তাই না? এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি কিউ ওয়েভ, যেটা সেটা এটা হচ্ছে একটা নেগেটিভ ডিফ্লেকশন, এবং এটা রিপ্রেজেন্ট করে আমাদের সেপ্টাল ডিপোলারাইজেশনকে। স্মল ইন সাইজ, কারণ আমাদের সেপ্টামের যে মাসেল বাল্কটা, সেই মাসেল বাল্কটা বেসিক্যালি ভেন্ট্রিকলের তুলনায় কম, ছোট, এই জন্য ফ্যাক্টরটা ছোট হয়, এই জন্য ফাস্ট কন্ডাকশন হবে, এই জন্য খুব র্যাপিড একটা এরকম ডিফ্লেকশন আমি পেয়ে যাব। তারপরে সেপ্টাল ডিপোলারাইজেশনের পরে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে। এবার মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, সেটা অবশ্যই রিপ্রেজেন্ট করছে আমার আর ওয়েভকে, যেটা মেইন ডিফ্লেকশনটা আমরা দেখতে পাই সেটা। এখন মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের ক্ষেত্রে একটা কথা হলো, আমরা জানি হার্টে তিনটা লেয়ার, একটা হলো এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং পেরিকার্ডিয়াম, বা এরকম ভাবেও বলতে পারি যে সাব এন্ডোকার্ডিয়াল মায়োকার্ডিয়াম, মেইন মায়োকার্ডিয়াম, আর পেরিকার্ডিয়ামের নিচে যে মায়োকার্ডিয়াম সেটা হলো সাব পেরিকার্ডিয়াল মায়োকার্ডিয়াম। আমাদের এই মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের ক্ষেত্রে ভিতর থেকে বাহিরের দিকে ডিপোলারাইজেশনটা হবে। আগে সাব এন্ডোকার্ডিয়াল মায়োকার্ডিয়াম ডিপোলারাইজ হবে, তারপরে মায়োকার্ডিয়াম, তারপরে সাব পেরিকার্ডিয়াল মায়োকার্ডিয়ামটা ডিপোলারাইজ হবে। তো আবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন, যে যে পোর্শনটা ডিপোলারাইজ হয়েছে লাস্টে, সেই রিপোলারাইজ হবে ফার্স্টে। মানে আমরা যখন রিপোলারাইজেশন পড়ব তখন দেখব যে এখান থেকে এখানে হচ্ছে, মানে পেরিকার্ডিয়াম থেকে এন্ডোকার্ডিয়ামের দিকে রিপোলারাইজেশনটা ব্যাক করে যাচ্ছে, এটা একটু মনে রাখবেন। এখন আমরা যদি এখানে দেখি, as left ventricle muscle mass greater than right ventricle, so main vector will be towards the left and the direction will be downward and leftward, rapid হবে, large হবে and positive deflection দিবে। তাহলে এখানে কি বলেছে, অবশ্যই এটা পুরোটা মেজর ভেন্ট্রিকল, মেজর ভেন্ট্রিকলের রাইট ভেন্ট্রিকলটা একটা
মানে ডিপোলারাইজেশনের জন্য ওর নিজস্ব একটা ভেক্টর হবে, অনেকগুলো ইম্পালস এভাবে করে দিতে দিতে একটা মিন ভেক্টর আসবে রাইট ভেন্ট্রিকলের জন্য, যে ভেক্টরটা হবে আপনার রাইটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। আর লেফট ভেন্ট্রিকলের ইম্পালসের জন্য আমরা এরকম একটা ভেক্টর পাবো যেটা কিনা হচ্ছে লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। দুইটা ভেক্টর যখন আমরা একসাথে মিন করব তখন আমি যে মিন ভেক্টরটা পাবো, এটা হচ্ছে আমি নীল কালার দিয়ে দেখিয়েছি, এই ভেক্টরটা হবে আপনার লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। এই ভেক্টরটা অবশ্যই একটা পজিটিভ, যেহেতু ডিপোলারাইজেশন হচ্ছে, ভেক্টরটা পজিটিভ এবং সে যাচ্ছে পজিটিভ ইলেকট্রোডের দিকে। ওই যে সেম কথা, এখানে আমি যদি লেফট অ্যাঙ্কেল বা লেফট ফুট বা লেফট লেগ কল্পনা করি, তাহলে আমি এখানে পজিটিভ ইলেকট্রোড বসিয়েছি, পজিটিভ চার্জ পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তাহলে ডিফ্লেকশন হবে পজিটিভ। এবং এটাই রিপ্রেজেন্ট করছে আমার এই আর ওয়েভটা দিয়ে। আর ওয়েভটা হচ্ছে বেসিক্যালি মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন বেসাল ডিপোলারাইজেশনটা হচ্ছে আমাদের এস ওয়েভকে ইন্ডিকেট করে। এখানে সেম ভাবে আমি ওই একটা মানুষ যদি কল্পনা করি, তার লেফট অ্যাঙ্কেলের জন্য পজিটিভ ইলেকট্রোড, রাইট আর্মের মধ্যে আমি নেগেটিভ ইলেকট্রোডটা বসিয়েছি বা রাইট রিস্টে। এখন আমার বেসাল ডিপোলারাইজেশন হবে, বেসাল পোর্শন হচ্ছে একদম পিছনের দিকে, এই পোর্শনটুকু হচ্ছে বেসাল পোর্শন। বেসালি যখন ডিপোলারাইজেশন হয় তখন তাদের আলাদা আলাদা যে ভেক্টরটা ফরমেশন হয় সেটা হচ্ছে আপনার এরকম আপওয়ার্ড অ্যান্ড রাইটওয়ার্ড। সো দুইটা ভেক্টর যদি আমি একসাথে মিন করি বা সামেশন করি, তখন আলটিমেটলি যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটার দিকও হচ্ছে আলটিমেটলি আপওয়ার্ড অ্যান্ড রাইটওয়ার্ড। এবং এই ভেক্টরটা হবে র্যাপিড, স্মল অ্যান্ড নেগেটিভ ডিফ্লেকশন। নেগেটিভ ডিফ্লেকশন কেন বলেন তো? সে ডিপোলারাইজেশন মানে ভেক্টরটা হচ্ছে পজিটিভ, কিন্তু সে যাচ্ছে নেগেটিভ ইলেকট্রোডের দিকে। তাহলে পজিটিভ চার্জ যখন নেগেটিভ ইলেকট্রোডের দিকে যায় তখন আমরা ডিফ্লেকশন নেগেটিভ পাই। এই জন্য আমাদের এস ওয়েভ বা বেসাল ডিপোলারাইজেশনটা হচ্ছে একটা নেগেটিভ ডিফ্লেকশন আমরা পাবো। এই জন্য সেগমেন্ট পাবো যেটা কিনা হচ্ছে আমাদের এসটি সেগমেন্ট। সমস্ত ভেন্ট্রিকলের তিনটা ডিপোলারাইজেশনের তিনটা পার্ট আমরা পেয়েছি: সেপ্টাল ডিপোলারাইজেশন, মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, বেসাল ডিপোলারাইজেশন। সবটা ডিপোলারাইজেশন যখন হয়ে যাবে তখন আমার হার্টের মধ্যে পজিটিভ 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 সব জায়গায় খালি পজিটিভিটি হয়ে আছে। তখন আর কোনো যদি আমার পুরোটাই পজিটিভ হয়ে থাকে, পুরোটাই যদি ডিপোলারাইজড হয়ে থাকে, তখন কিন্তু কোনো ইলেকট্রিক্যাল মুভমেন্ট আমি পাবো না। যেখানেই ডিফারেন্স তৈরি হবে সেখানেই কিন্তু মুভমেন্টটা হবে, ইলেকট্রিক্যাল মুভমেন্ট হবে। কিন্তু যদি সব জায়গায় সমান থাকে তখন তো ইলেকট্রিক্যাল মুভমেন্ট হবে না। এখানে শুধুমাত্র পজিটিভ চার্জই পুরোটা হয়ে আছে। তো এখন আর আমার কি হবে না, এখন আর আমার কোনো ইলেকট্রিক্যাল মুভমেন্ট হবে না। যদি ইলেকট্রিক্যাল মুভমেন্ট না হয় তখন আমি এখানে ইসিজি পেপারে আমি একটা আইসোইলেকট্রিক লাইন দেখতে পাবো। সো আইসোইলেকট্রিক লাইনটা আমাকে এটা ইন্ডিকেট করছে যে আমার পুরো ভেন্ট্রিকলটা এখন ডিপোলারাইজড হয়ে আছে এবং কোনো ইলেকট্রিক্যাল মুভমেন্ট হচ্ছে না, এজন্য আমি এখানে একটা আইসোইলেকট্রিক লাইন দেখতে পাচ্ছি। এসটি সেগমেন্টের পরে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। রিপোলারাইজেশন মানে কি? রিপোলারাইজেশন মানে পটাশিয়ামের রিফ্লাক্স হওয়ার জন্য সেলের মধ্যে আবারও নেগেটিভিটিটা বেড়ে গেছে। তো রিপোলারাইজেশনটা স্টার্ট হয় কোথা থেকে? আমি ডিপোলারাইজেশনের ক্ষেত্রে বলে আসছিলাম, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের ক্ষেত্রে ডিপোলারাইজেশন হয় ভিতর থেকে বাহিরের দিকে, আবার যখন রিপোলারাইজেশন হবে তখন বাহির থেকে ভেতরের দিকে আগে শুরু হবে। তার মানে আউটওয়ার্ড টু ইনওয়ার্ড রিপোলারাইজেশনটা স্টার্ট হবে, সাবপেরিকার্ডিয়াল মায়োকার্ডিয়াম টু সাবএন্ডোকার্ডিয়াল মায়োকার্ডিয়াম। তাই ভেক্টরটা কি হবে? ভেক্টরটা আপনার রাইটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড হবে। এবং এখানে সেল দিয়ে বুঝিয়েছি যে রিপোলারাইজেশন মানে পটাশিয়ামের রিফ্লাক্স হওয়া। যখন সেলের ভেতর থেকে পটাশিয়ামটা বের হয়ে যাবে, একটা পজিটিভ চার্জ বের হয়ে যাচ্ছে, তখন সেলের ভেতরে নেগেটিভিটির পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। তো আলটিমেটলি এটা একটা নেগেটিভ ভেক্টর এবং যাচ্ছে আপনার নেগেটিভ ইলেকট্রোডের দিকে। যদি আমি একটা এখানে হিউম্যান বিইং কল্পনা করি, তাহলে এখানে ওর রাইট আর রিস্টের মধ্যে আমি নেগেটিভ ইলেকট্রোড বসাইয়াছি এবং লেফট ফুটে হচ্ছে পজিটিভ ইলেকট্রোড বসিয়েছি। তাহলে আমার ভেক্টরটাও হচ্ছে নেগেটিভ এবং সে যাচ্ছেও নেগেটিভ ইলেকট্রোডের দিকে। তাহলে আমি কি পাবো? একটা পজিটিভ রিফ্লেকশন পাবো। এই জন্যই আমরা এখানে ইসিটি পেপারে আমরা টি ওয়েভ দেখতে পাই, যেটা কিনা হচ্ছে এটা পজিটিভ ডিফ্লেকশন। এখানে আমাদের ওই ইসিটি, কিউ ওয়েভ, আর ওয়েভ, এস ওয়েভ, এসটি সেগমেন্ট অ্যান্ড টি ওয়েভ, এগুলো কোনটা কাকে কি ডিপোলারাইজেশন
ইন্ডিকেট করে সেটা আমরা বলেছি। এখানে একটা মজার কথা দেখেছেন, আমরা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বলেছি, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য কিন্তু ওয়েভ পেয়েছি, কিন্তু অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনের জন্য কিন্তু কোনো ওয়েভ পাই নাই। কেন বলেন তো? কারণ এই অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটা এতই ছোট হয়ে থাকে যে এই কিউআরএস কমপ্লেক্সের নিচে কিন্তু মাস্ট হয়ে যায়। মাস্ক হয়ে যায় মানে দেখা যায় না, এরা কোনো একটা ওয়েভ রিপ্রেজেন্ট করে না। যেই মুহূর্তে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা হয় ওই মুহূর্তেই কিন্তু অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটাও হয়। কিন্তু ভেন্ট্রিকুলার মাসেল মাস এতই বিশাল, এতই বড়, বা ভেন্ট্রিকুলার ওয়েভটা আমরা এত ভালোভাবে বুঝি যে আমরা অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটা তখন আলাদাভাবে ইসিজি পেপারে দেখতে পারি না। লাস্টে আমি সবটা পুরোটা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখানোর ট্রাই করেছি যে অ্যাসেনোড প্রথমে ফায়ার করলো, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হলো, যার জন্য আমি ইসিজি পেপারে পি ওয়েভটা পাবো। কেন সেটা পজিটিভ রিফ্লেকশন সেটা আমি বলে আসছি। ইম্পালসটা তারপরে এভি নোডের মাধ্যমে চলে যাবে হচ্ছে এভি নোডে পাস করবে, ইম্পালস গোজ টু এভি নোড। এখানে আমাদের কি হবে? এভি নোডাল ডিলে হবে। এই এভি নোডাল ডিলেটাকে আমরা পিআর সেগমেন্ট দিয়ে প্রকাশ করছি, যেটা আমরা একটা আইসোলেটেড লাইন দেখতে পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম অ্যাট্রিয়াটা হচ্ছে কন্ট্রাক্ট করবে এবং ভেন্ট্রিকলগুলো ফিল হবে। ভেন্ট্রিকলগুলো ফিল হওয়ার পরে এবার এভি নোড থেকে ইম্পালসটা চলে যাবে বান্ডেল অফ হিস দিয়ে বান্ডেল ব্রাঞ্চে। বান্ডেল ব্রাঞ্চে যাওয়ার পরে কি হবে? আমাদের সেপ্টাল ডিপোলারাইজেশনটা আগে হবে। পুরো ভেন্ট্রিকলের মধ্যে তিনটা পার্টে ডিপোলারাইজেশন হয়। প্রথমে সেপ্টাল ডিপোলারাইজেশন, তারপরে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তারপরে বেসাল ডিপোলারাইজেশন। তো আমরা প্রথমে সেপ্টাল ডিপোলারাইজেশন পাবো, যার জন্য হচ্ছে আমরা কিউ ওয়েভ পাবো। দেন হচ্ছে আমরা মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন পাবো, যার জন্য আমরা আর ওয়েভ পাচ্ছি ইসিজি পেপারে। দেন হচ্ছে আমাদের বেসাল ডিপোলারাইজেশন, যার জন্য আমরা এস ওয়েভ পাচ্ছি। অ্যান্ড লাস্টে হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হবে, যেটা কিনা আমাদের টি ওয়েভ। আর যেই মুহূর্তে আমাদের ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে আলটিমেটলি আমরা মেকানিক্যালি সেটাকে আমরা পাবো ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হিসেবে। আর ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন যখন হবে তখন আমরা ভেন্ট্রিকুলার কি পাবো? রিল্যাক্সেশন পাবো। সেই ওয়েভটাকে ছবির মাধ্যমে দেখানোর ট্রাই করেছি যে আমাদের এখানে কিভাবে অ্যাসেনোডের ইম্পালস হচ্ছে এবং অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনটার জন্য আমরা ইসিজি পেপারে পি ওয়েভ পাচ্ছি। পিআর সেগমেন্টটা ইন্ডিকেট করছে আমাদের অ্যাভিনোডাল ডিলেকে। কিউ ওয়েভটা দিয়ে আমি সেপ্টাল ডিপোলারাইজেশন ইন্ডিকেট করছে। সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য কেন নেগেটিভ ডিফ্লেকশন হয়েছে বলেছি। আর ওয়েভটা রিপ্রেজেন্ট করছে আমাদের মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এস ওয়েভ দিয়ে আমরা বেসাল ডিপোলারাইজেশন বুঝতে পেরেছি। এবং হচ্ছে এসটি সেগমেন্ট হচ্ছে বেসিক্যালি আমাদের রিপ্রেজেন্ট করছে যখন হোল isoelectric line when ventricle fully depolarized, আর T wave দিয়ে basically ventricular repolarization.